চোখের ভাষা বোঝাটা একজন ওস্তাদের জন্য অত্যন্ত জরুরি। চোখের ভাষা বোঝা আছে। এই ছেলেটা একজন কেন কি করে, একজন রোগী যখন পেশেন্ট যখন তার কাছে যান তখন রোগীর বিস্তারিত খোঁজ খবর নেন, তিনি কি করছেন, কিভাবে এরকম হলো। তার কাছে কিন্তু ঔষধ আছে, কিন্তু তারপরও তার সাথে অথবা তার পরিবারের সাথে বিষয়গুলো আলোচনা করে ওনারা রোগীর বিস্তারিত জানার চেষ্টা করে। তখন হয় কি, সঠিক মাত্রায় সঠিক ঔষধটি তার জন্য প্রয়োগ করতে সহজ হয়। এইভাবে করে একটা ছেলে, একজন ওস্তাদ, আমরা এই পর্যায়ে এই ধারায় এই জায়গায় আমরা একজন ওস্তাদকে ডাক্তার মনে করি, আর একজন ছাত্র রোগী। যদি সে পড়া না পড়ে তখন সে রোগী। একজন ছাত্র যখন সে অমনোযোগী থাকবে তখন সে রোগী। একজন ছাত্র যখন অন্যমনস্ক থাকবে, পড়ালেখা পারবে না, তখন সে রোগী। একজন ছাত্র যখন অপরাধ করবে তখন সে রোগী। এই অবস্থায় ওস্তাদ তখন ডাক্তার। তখন এই ডাক্তার ওস্তাদকে মাত্রা বুঝে ঔষধ ব্যবস্থা দিতে হবে, অর্থাৎ শাসনের ব্যবস্থা। আমার দীর্ঘ অভিজ্ঞতায় আমি দেখেছি, যেই ছেলেটাকে আপনি ধমক দিবেন, সেই ছেলেটাকে ধমক দিলেই কিন্তু, কিছু ছেলে আছে ধমক দিলেই এই ছেলেটার সংশোধন হয় না। কিছু ছেলে আছে তাকে আদর দিয়ে বুঝিয়ে, ভালোবাসা দিয়ে বুঝিয়ে সংশোধন হয় না। কিছু ছেলে এগুলো কিছু মনে করে, সে তাকে হালকা শাসন করতে হয়, এরকম করতে হয়। কিছু ছেলে আছে সেটাও ধরে, কিছু ছেলে আছে কোনোভাবেই কাজ হয়, তাকে একটু কঠোরভাবে যেন ব্যথা পায় এরকম ভাবে একটু শাসন করতে হয়। এইভাবে করে আমাদের একটা মাত্রা তৈরি করতে হয়। এটা যিনি টিচার, শিক্ষক, ওস্তাদ, তিনিই বুঝবেন কোন মাত্রাটার জন্য কতটুকু হবে। এইভাবে করে ছেলেকে তুলে আনার জন্য, একটা ছেলেকে নিম্ন থেকে, অজানা থেকে জানিয়ে তাকে আগ্রহী এবং শিক্ষামুখী করার জন্য একজন মেহনতি টিচারের অনেক পদক্ষেপ থাকে, কার্যক্রম থাকে, অনেক কার্যক্রম থাকে। এখন সেই কার্যক্রমগুলো আসলে ওস্তাদদের নিতে হয়। আমাদের জাতিগুলো, এখানে জাতির সন্তানগুলো, এরা ভবিষ্যতে মাথা উঁচু করে বিশ্বের দরবারে মাথা টান করে দাঁড়াবে। আমাদের দেশের সম্পদ হবে একটা শিক্ষিত ছেলে, একটা চিন্তাশীল, গবেষণামূলক মেধা কি দেশের জন্য কত সম্পদ, এটা যারা বুঝে, যারা এই লাইনে ঘুরে, তাদের কাছে তারা দাম। তাদের একটি গবেষণামূলক মেধা, একটি গবেষণামূলক যারা গবেষণা করেন, চিন্তা করেন, নতুন নতুন কিছু আবিষ্কার করতে পারেন, তাদের চিন্তা আবিষ্কার করতে পারেন, থিম আবিষ্কার করতে পারেন, একটা কিছু সহজ পদ্ধতি আবিষ্কার করতে পারেন। হ্যাঁ, কিভাবে সহজে একটা ভালো কিছু পর্যায়ে চলে যায়, যাওয়া যায়, সেই গবেষণা করে। তাদের মাথাকে আমরা মূল্য দেওয়া, তাদের জীবনকে আমরা মূল্য দিতে হবে। তাদেরকে আমাদের রাষ্ট্রের কর্তৃক একটা স্পেশাল ভাবে তাদেরকে গড়ে ওঠানোর জন্য, চিন্তা করার জন্য একটা ফ্যাক্টর তৈরি করতে হবে। তবে তাদেরকে আমাদের আবার ওই যে গবেষণাগারের মতো, গবেষণাগারে আটকা রাখলে সে আমি গবেষণা, আমি টিচিং দিতে গিয়ে আমার গবেষণা নতুন করে তৈরি হইতেছে। ওই নতুন আমি যদি এক জায়গায় বসে গবেষণা করতে পারবো না। এভাবে আমি যখন মাঠে কাজ করতে পারবো, তখন ওই মাঠে কিভাবে কাজ করলে সহজ হবে, তখন আমার নিজের কাজের কারণে, তখন অভিজ্ঞতার আলোকে তখন একটা নতুন থিম তৈরি হবে। অতএব নতুন থিম তখনই তৈরি হয় যখন সে সরাসরি নিজে ওই কাজটা করে। তো এক জায়গায় বসে থেকে আমি দেখছি এটা আসলে আশা। এই কারণে ওই গবেষণাগারের দরকার। আপনি গবেষণাগারে অন্তর্ভুক্ত রেখে বাস্তবতার আলোকে আপনি কিছু ব্যক্তিদেরকে নির্দিষ্ট করে রাখেন। বর্তমান শিক্ষা না হওয়ার পিছনে অভিভাবকদের অনেক জ্ঞান আছে, অত্যাধিক জ্ঞান। আর এই যে ওস্তাদ মানে, এই যে আমি যেই ধারায় বললাম, এমন মেহনতে যদি কোনো ওস্তাদ ছেলেকে করে, ওই ওস্তাদের সাথে উঠা বসা, কথাবার্তা খুব সেন্সিটিভ। কারণ এরা হলো ওস্তাদ। ওস্তাদ মানে কি? ওস্তাদ মানে কি? পৃথিবীর মানে যদি বলা হয় আল্লাহ, আল্লাহর রসুল, আলেম, ওলামা, বুজুর্গানে দ্বীনের পরে যদি বলি তাহলে ওস্তাদ। আর কোনো হিসাব যদি ধরি তাহলে আল্লাহ, আল্লাহর রসুলের পরে, সাহাবা আজমাইনদের পরেই
ওস্তাদের সম্মান। তো ওস্তাদ এমন বাদশার চেয়ে ওস্তাদের সম্মান, সেটা আমরা বিভিন্ন ঘটনার মাধ্যমে জানি। বাদশার চেয়েও ওস্তাদ, কারণ বাদশার সন্তানও একজন শিক্ষক পড়িয়ে তাকে মানুষ করে। যদি একজন শিক্ষক যদি বাদশার সন্তানকে না পড়ান, তাহলে কিন্তু সেই বাদশার সন্তান বকলম থাকবে, মূর্খ থাকবে, সে কিন্তু বাদশাহী হারাবে। তার মানে বাদশাহী কিন্তু শিক্ষকের ছিলেন। এই কারণে শিক্ষক এর মর্যাদা নিয়ে গবেষণা করতে হবে। শিক্ষকের মর্যাদা, তার মান, তার শান, তার অধিকার, তার সুখ দুঃখ সবার দেখা লাগবে। একজন ওস্তাদ আপনার সম্পদ, আপনার এলাকার সম্পদ, আপনার সমাজের সম্পদ। এই ওস্তাদকে আপনাকে সংরক্ষণ করতে হবে, এই ওস্তাদের সুখ দুঃখ আপনাকে পূরণ করতে হবে। এই ওস্তাদ যেন কোনো টেনশনের ভিতরে না থাকে, আপনি ওস্তাদকে টেনশন মুক্ত রাখবেন। আদর্শ শিক্ষক যারা তাদের কথা বলছেন, তাদেরকে টেনশন মুক্ত রাখবেন। আপনি আপনার সন্তান আরো বহু কিছু পাবে, অনেক কিছু পাবে। একজন আদর্শিক শিক্ষককে আপনি ফ্রি করে দেন, অর্থাৎ টেনশন মুক্ত করে দেন। তাহলে সেই সন্তান, আপনার সন্তান, সেই শিক্ষক, সেই টিচার, ওস্তাদ আপনার সন্তানকে নিয়ে মেহনত আর একটু বেশি সময় দিচ্ছে। তার ভিতর থেকে এমন গবেষণামূলক কিছু থিম বের হবে, সেটা আপনি আমি কেউ দুনিয়ার কেউ জানেন। মানে ওস্তাদটা পড়াইতে এটা গবেষণা হয়। ওই গবেষণার ভিতরে একটা নতুন থিম তৈরি হয়ে যায়। ওই থিমটাই আপনার সন্তানের ভবিষ্যৎ, ওই থিমটাই আপনার সন্তানের জীবনকে আলোকিত করে। ওস্তাদ প্রতিদিন ক্লাসে নতুন নতুন থিম তৈরি করেন। প্রতিদিন নাও করতে পারেন, কিন্তু হয়ে যায় অটোমেটিক্যালি। একটা পড়ালেখা বোঝানোর ক্ষেত্রে ওস্তাদ যখন একটা গবেষণা করার জন্য অনেক বুঝ সামনে নিয়ে আসেন, তখন দেখা যায় ওই ওস্তাদের ভিতর থেকে গবেষণামূলক অনেক তথ্য বেরিয়ে আসে। তখন এই ওস্তাদকে আপনি গবেষণার সুযোগ দেন, তাকে টেনশন মুক্ত রাখার চেষ্টা করেন। এই ওস্তাদকে আপনি যে কোনো তার আর্থিক সমস্যা দূর করেন, তার মানসিক সমস্যা দূর করার চেষ্টা করেন। তার সাথে এমনভাবে আচরণ করবেন না, এমনভাবে কথা বলবেন না যেন সে মানসিকভাবে বিপর্যস্ত হয়। তার মানসিকভাবে স্থির রাখা, শান্ত রাখা, ভালো রাখার জন্য যেটা করা দরকার সেটা আপনাকে, এটাই আপনার দায়িত্ব, এটাই আমাদের সমাজের দায়িত্ব, এটাই আমাদের সকলের দায়িত্ব। যদি আমরা একজন আদর্শিক ওস্তাদ, আর যারা ওই যে ফাঁকিবাজি করবে, মোবাইল টিপবে, সময় পাইলে এটা, তাকে আপনি মাথায় তুলে নাচবেন, এটা তো আপনার বাদশা, আপনি যাকে দেশ চালানোর জন্য দিয়েছেন, সে যদি আপনার টাকা, দেশের টাকা চুরি করে, দুর্নীতি করে, আপনি কি করেন? তাকে তার বাদশা হিসেবে দেখেন না, তার বিরুদ্ধে আন্দোলন করেন বা তাকে ওইখানে আর রাখেন না। তো অনুরূপভাবে আপনি একজন আদর্শিক শিক্ষকের মান রক্ষা করা যাবে, কিন্তু একজন যিনি আপনার সন্তানের হক নষ্ট করতেছে, যিনি ওস্তাদ হওয়ার যোগ্য না, যিনি যার নিজের আমল ঠিক, আখলাক ঠিক, নিজের ন্যায় বিচার ঠিক, নিজের মানে আখলাক জাতীয় যত অপশন আছে এগুলোর ভিতরে কোনো ঠিক নেই, এমন ওস্তাদের কথা আমি বলছি না। তাদের সাথে আপনি ভালো ব্যবহার করবেন, ভালো ফায়দা পাবেন। কিন্তু আমি যে বিষয়টা বলছি সেটা হলো একজন আদর্শিক ওস্তাদকে আপনি পৃথিবীর শ্রেষ্ঠ সম্মানিত করবেন, তাকে কোনো টেনশনে ফেলে দিবেন না। প্রয়োজন আপনারা নিজেরা পরামর্শ করে একজন ওস্তাদ কিভাবে সম্মানিত করা যায়, কিভাবে তাকে খুশি রাখা যায়, সেটা আপনারা দেখবেন। এটা হলো আমাদের সমাজের দায়িত্ব, এটা আমাদের সকলের দায়িত্ব, এটা আমাদের প্রত্যেক অভিভাবকের দায়িত্ব। এই বিষয়গুলো আমরা যদি পারি, তাহলে আমি মনে করি একজন আদর্শিক ওস্তাদ আরো এমন নতুন নতুন থিম আমাদের এই জাতির সন্তানের জন্য তৈরি করবেন, সেই থিমের কারণে এই সন্তানগুলো দিন দিন উন্নতি হবে, অবনতি নয়। আর আমরা তো এমন এক ব্রাজিলের ভিতরে আটকে গেছি, আমাদের কেমন এক মানে ব্যারিকেডের ভিতরে আটকে রাখা হয়েছে, যেন আমরা কি পারি না, আমরা নতুন কিছু ভাবতে পারি, সৃজনশীলতার কোনো অপশন আছে না। কারণ মানুষের যখন, ওস্তাদের যখন, টিচারের যখন টেনশন মাথায় থাকবেন, সে ভাববে কি, অন্য কিছু ভাববে, নিজের টেনশন নিতে সে বাঁচে। এই কারণে অনেক সময় পড়াইতে এসেও নিজের টেনশন, তখন আর ওই ভালো ফায়দা পাওয়া যায়। এই জন্য খেয়াল রাখতে হবে সেগুলো। আশা করি কথাগুলো মেনে চললে অনেক অনেক পাবেন। আমি সাধারণত এই মেকিং কথা পারি না,
ওই বলার ক্ষেত্রে যদি কোনো কথা আসে ওইটাই আমার মূল। কিন্তু এভারেজে যে রুটিনটা চলছে সেখানে মৌলিক তাদের সাবজেক্ট আমি বানিয়ে দিয়েছি 5টা। একটা নতুন সবক ইয়াদ করা, 7 সবক, আমকটা, তারপরে দৈনিক তেলাওয়াত, নামাজের তেলাওয়াত। এই 5টা বিষয় দৈনিক, তার এই 5টা ক্লাস দৈনিক, এই 5টা ক্লাস। এই যে একটা ছাত্রকে যখন আমরা একজন ছাত্রকে যখন আমরা এই 5টা ক্লাস ধরিয়ে দিই তখন সে কিন্তু বুঝতে পারে। এরপরে আমাদের যারা গ্রহণ করে, যেমন ইসলামিয়াত যদি দৈনিক থাকে তাহলে মাসাইল ইসলামিয়াত, আবার যদি নাজেরা থাকে তাহলে নাজেরা, এটাও একটা সাবজেক্ট, তাহলে সাবজেক্ট বৃদ্ধি হলো। কিন্তু মৌলিক সাবজেক্ট এই 5টা। এই 5টা সাবজেক্ট তাকে বুঝিয়ে দেওয়া যে তোমার এই 5টা সাবজেক্ট কিভাবে তুমি পড়া ঠিক করবা সেটা তুমি জানো। আর এই 5টা সাবজেক্ট এমন একটার সাথে আরেকটা সম্পর্ক। তুমি সবচেয়ে প্রথম যে জিনিসটা হিসাব সেটা হলো সবক তুমি সুন্দর করবা, ভালো করবা, তোমার 7 সবক ভালো ইয়াদ। তুমি 7 সবক ভালো নিয়মিত পড়বা, তেলাওয়াত করবা, মনোযোগ দিয়ে বিশুদ্ধভাবে পড়বা, তোমার আমকটা পড়তে সহজ হবে। আমকটা তুমি ঠিক মতো পড়বা তাহলে তোমার সবিনা পড়তে সহজ হবে। তোমার সবিনা যদি ভালো করে পড়ো তাহলে দৈনিক তেলাওয়াতে তোমার প্যারা লাগবে, মানে তুমি পারো এরকম একটা ভাব। দৈনিক তেলাওয়াত যদি ঠিক রাখো আল্লাহর ইচ্ছায় তুমি নামাজে তেলাওয়াতে যে কোনো ভাবে তোমার ইয়াদ পাকাপোক্ত হয়। এই যে 5টা জিনিস, এই 5টা জিনিস যদি তুমি ঠিক মতো করো, তুমি যদি ওই ছেলে যদি বা ওই ছাত্র যদি ঠিক মতো ঠিক রাখে তাহলে দেখা যাবে তার কুরআনুল কারীমের ইয়াদ পাকাপোক্ত থাকে। আর এখানে আমাদের ছেলেরা যে কাজটা করে সেটা হলো, যেমন আজকে যদি একটা ছেলের সবক থাকে 5 লাইন, অথচ এই ছেলেটা মেধা কোয়ালিটি, আমাকে দেখতে হবে ওই যে বললাম ঠিক, মানে একজন শিক্ষককে ট্যালেন্টফুল থাকতে হবে, সচেতন থাকতে হবে, বিচক্ষণ থাকতে হবে। একজন ছেলে অত্যাধিক মেধাবী, তাকে যদি আমরা তার থেকে 1 ঘন্টার সময়, এই 1 ঘন্টার ভিতরে আমরা তাকে পরীক্ষা নিরীক্ষা করে দেই, 1 ঘন্টার ভিতরে যদি আমরা তার যদি 5 লাইন মুখস্থ করতে যদি আধা ঘন্টা লাগে বা 1 ঘন্টা লাগে, তাহলে আমরা তার থেকে 1 ঘন্টায় 5 লাইন। কিন্তু আমাদের নজরে রাখতে হবে একটা ছেলে মেধাবী ভাব, মেধা মানে সে করে কি 2 ঘন্টা পড়ার সময় পাইতেছে, 2 ঘন্টা পড়ার সময় পাইতেছে, সেই ছেলেটা করে কি 2 ঘন্টা না পড়ে সে ওই 10 মিনিটে বা 15 মিনিটে বা 20 মিনিটে বা 30 মিনিটে সে তার ওই পড়াটুকু মুখস্থ করে বাকি সময়টাতে সে দুষ্টুমি করে, ঝিমায়, অলসতা করে, বিভিন্ন কিছু। এই যে একটা অলসতার সূত্র, এখানে কিন্তু একটা পয়েন্ট। তারপরে এখানে কিন্তু ছেলেরা কিন্তু অ্যাভেলেবেল ভাবে তাদের সময় নষ্ট করতেছে। তার মানে ওস্তাদের এখানে যে ট্যালেন্টের পরিচয়টা দিতে হবে সেটা যে যতটুকু মেধাবী তার থেকে ততটুকু পড়ার গ্রহণ করা, এবং যে যতটুকু ট্যালেন্টেড। আবার একটা ছেলে যদি একটু দুর্বল মেধার হয়, মনে রাখতে পারে না, চেষ্টা করছে কিনা সেটা দেখে। ছেলেটা যদি চেষ্টা করে কিন্তু পড়া হয় না, তাকে কোনোভাবে তিরস্কার, শাসন, অপমান কিছুই করা যাবে। এই জায়গায় খুবই সেন্সিটিভ। একটা ছেলে মাদ্রাসা আসা না আসা, পড়ালেখায় টিকে থাকা এবং ঝরে যাওয়া, এই জায়গাটাই মেইন টার্নিং পয়েন্ট। আমরা দেখি কি করি, একটা ছেলে পারে না, মেধা দুর্বল, তাকে আমরা জোর করে পারাইতেছি। তো এখানে আরেকটি অপশন আছে, সেটা হলো একটি ছেলে পিছনে ঘ্যাপ আছে, এখন তাকে সামনে কোনোভাবেই উন্নতি করা যাবে না, সে যত চেষ্টা, মেধাবী হলো সেখানে পারবে না। এই কারণে পিছনের ঘ্যাপকে পূরণ করতে হবে। এটা যে কোনো শিক্ষা নেবেন, এটা হেফজুল কোরআন হোক অথবা ওই কিতাবখানায় হোক অথবা জেনারেল শিক্ষা। এই যে আজকে স্কুলের বিভিন্ন উপরে ক্লাস উঠলে বা মাদ্রাসার উপরে ক্লাসে উঠলে ছাত্র খুঁজে পায় না, কেন পায় না? ছাত্ররা ওই যে পিছনের বেসিক দুর্বল থাকার কারণে আজকে ছেলেরা উপরে উঠে অপমানিত হয়, উস্তাদ অপমান করে, ছাত্র ভাইদের কাছে অপমানিত হয়, নিজেরা নিজেদের কাছে এক একটা অপমান বোধ করে নিজের কাছে। এক একজন এক এক কোয়ালিটি মানুষ, তো সবাই একরকম।
তখন করে কি এই ছেলেটার মাদ্রাসা আস্তে আস্তে এই নানান দিকে তার চলছে। এই কারণে আমাদের ট্যালেন্ট থাকতে হবে, যার মেধা যতটুকু থাকে ওইভাবেই তার থেকে অতটুকুই পড়া আদায় করে। বেশি হলে, মেধা ভালো হলে তার থেকে বেশি পড়া, বা তার যথাসাধ্য যতটুকু পারে ততটুকু, মেধা দুর্বল হলে সে যতটুকু পারে ততটুকু। এবং এটাও সতর্ক রাখা যে পিছনে যেন কোনো গ্যাপ না, নিচের পড়ায় যেন কোনো গ্যাপ না। নিচে পড়া পিছনে পড়া যখন গ্যাপ থাকে তখনই ওটা বোঝা হয়ে যায়। এই বোঝাটা যখন হয় তখনই সে এই সামনে পড়াকে আরো বোঝা মনে বোঝায় তখন সে আর এটাকে এতটা প্রেশারই মনে করে, তখন আর সে এখানে টিকে থাকে। এইভাবে করে আমাদের ছেলেদের লাইফ নষ্ট। এত বছর সময় দিয়ে তারপরে সামান্য এতটুকু চাপের কারণে পুরা লাইফ নষ্ট। আমি বহু ছাত্রদের দেখছি অনেক উপরে উঠতেছে কিন্তু বেসিক দুর্বল, যার কারণে সে পড়ালেখা ঠিক মতো মন দেয় না। অনেক হাকিকত, এগুলো ট্যালেন্ট থাকা জরুরি, অভিভাবকদেরকে এগুলো সতর্ক থাকতে হবে। তো তারপরে আমাদের ছেলেরা এখানে সময় নষ্ট করে। দ্বিতীয় নম্বর সময় নষ্ট করে যখন আজকে যেই ছেলেটা সবক দেবে সেই ছেলেটা যদি তার পাড়া ভিত্তিক, যেমন একটা ছেলের 2 পাড়া, তার কিন্তু আমকটা নেই, আমকটা আছে অল্প, বা 1 পাড়া পড়তেছে তার আমকটা নেই, 2 পাড়া পড়তেছে, 3 পাড়া পড়তে আমকটা কম, বা পিছনের পড়া কম, তেলাওয়াতে কম, মানে তেলাওয়াত কম, তারপরে আমকটা কম, তারপরে 7 সবক যতটুকু আছে ততটুকু, এই যে মানে কম, তখন এই ছেলেরা করে কি, যখন মোস্তাদের ভাবে হেফজ আসছে, হেফজর গতিতে সবাই 30 পারারও যেই চাপ, ওই 2 পারারও সেই একই চাপ, 2 পারা মানে 20 পারার যেই চাপ, 30 পারারও এই 2, 3, 5 পারারও একই চাপ। যার কারণে ওই কম পড়া ছেলেটি এখানে অলসতা, বহু জায়গায় সময় পাইতেছে, অলসতার সময় পাইতেছে, সময় নষ্ট করার সময় পাইতেছে। কিন্তু এখানে কাজে ব্যস্ত রাখিতে হবে। ছাত্র মানে তাকে পড়ালেখার কাজে ব্যস্ত রাখতে হবে, পড়ালেখা দিয়ে তাকে চাপে রাখতে হবে। ও বসে থাকার কোনো সুযোগ নেই, ক্লাসে বসতে তো তোমাকে পড়তেই হবে। কোনো রুটিন মাফিক একটা পড়া তাকে নিয়মতান্ত্রিক ভাবে দিয়ে দিতে হবে, এটা তোমার পড়া। যেমন একটা ছেলের 2 পারা হাফেজ হয়েছে, এখন তাকে সে নিশ্চিত পড়া দেওয়ার পরে তারপরে আমকটা সে সময় নষ্ট করবে, কারণ কম আমকটা অল্প সময় তার হয়ে যাইতেছে। তারপরে ইয়াদ হইলে তো আরো ভালো, আরো তাড়াতাড়ি হয়ে যায় যদি পরে ইয়াদ থাকে ভালো। এই যে পড়া ইয়াদ থাকে ভালো, তার ইয়াদ খুব দ্রুত হয়ে যাইতেছে, কিন্তু সময় সে নষ্ট করে, সে ওই 3 ঘন্টায় সময় লাগে। তো এখানে যদি সময় এক ছাত্রের জন্য যদি তার সময় দেওয়া যাইতেছে না, তাহলে সেখানে সে কি করবে, অন্য পড়াটাকে তারপরে আমকটা পড়া হয়ে গেছে এটা রেখে তারপরে সে অন্য পড়াটাকে ইয়াদ করবে। এই যে একটা সিস্টেম। তারপরে আমকটার জায়গাটাকে এই কাজ, তারপরে আমকটা যখন হয়ে যাবে, আমকটা এই ছেলেটা আরো কিভাবে সময় নষ্ট করে, তার তো পড়া কম, তখন সে কি করে 7 সবকে গিয়ে, 7 সবকে যদি তার নতুন পাড়ার 2 পৃষ্ঠা হয়, 3 পৃষ্ঠা হয়, এই ছেলেগুলো এইভাবে অহরহ সময় নষ্ট করে। কি করে, যদি 2 পৃষ্ঠা তার সবক হয়, আজকে নতুন পাড়ার 2 পৃষ্ঠা সবক হচ্ছে, 3 নম্বর পৃষ্ঠা ছিল, তাহলে তার 7 সবক 2 পৃষ্ঠা বা 3 পৃষ্ঠা। এই 2 পৃষ্ঠা যদি 7 সবক হয়, তখন এই ছেলেটা করে তার 7 সবকের টাইম মিনিমাম 2 ঘন্টা বা 1.5 ঘন্টা। এই 1.5 ঘন্টায় তার কিন্তু এই 2 পৃষ্ঠা পড়তে লাগে না, তার আধা ঘন্টার ভিতরে হয়ে যায়। এই যে আধা ঘন্টার ভিতরে তার 7 সবক হয়ে গেল, বাকি সময়টা কিন্তু সে অযথা সময় নষ্ট করছে। কিন্তু এখানেই তার ওস্তাদদের টেকনিক কাজ করতে হবে, ট্যালেন্ট থাকতে হবে, বিচক্ষণ থাকতে হবে, যে সে আসলে করতেছে, তার তো পাড়ার মাত্র 2 পৃষ্ঠার 7 সবক, তাহলে এই বাকি 7 সবকের বাকি সময়টা সে কি করে, তাকে অন্য একটা আমক্তার পড়া ধরায় দেওয়া, অথবা নাজেরা পড়া ধরায় দেওয়া, অথবা ইসলামিয়াতের পড়া ধরায় দেওয়া, অথবা মানে যে কোনো একটা পড়া ধরায় দিতে তাকে ব্যস্ত রাখতে। সাধারণত নাজেরা পড়াটা ধরায় দিতে পারলে ভালো, অথবা আমক্তার পড়াটা তাড়াতাড়ি দিয়ে সে আমক্তার আগে শেষ করে ফেলালো, তারপরে শেষের দিকে গিয়ে, বিকালের দিকে গিয়ে সে আবার নাজেরা পড়লো বা অন্য কিতাবাদি পড়লো। তার মানে তাকে সময় আটকে না রাখে, সময়ের ভিতরে তাকে ছেড়ে দিয়ে শুধুমাত্র
সময়টুকু যেটুকু আছে তার এইভাবে করে মানে যেটুকু আছে তার সে ওইভাবেই খেলায় খেলায় কাটিয়ে দিয়ে ওই সময়টুকু নষ্ট করে না। তারপর আমুকটা সময় যখন আসে সে সেখানেও ওইভাবে এই আমুকটা পড়তে সময় লাগে না, দেখা যায় সে ওই 2 ঘন্টা সময় এমনিতেই নষ্ট করে। এইভাবে করে করে আমাদের ছেলেগুলো অনেকভাবে সময় নষ্ট করে। বিকালের তেলাওয়াত বেশিরভাগ হিফজুল কোরআন বিভাগের ছাত্ররা বেশিরভাগ সময় নষ্ট করে এই তেলাওয়াতের সাথে। বিকালে যখন তেলাওয়াত করে এবং তেলাওয়াতের সময়টা যখন আসে এরা মনে করে এটা ছুটি, মানে অথচ তেলাওয়াত টাইমে তেলাওয়াতটা পিছনে পড়াইয়া ঠিক রাখার জন্য তেলাওয়াত টাইমে দেখে দেখে বুঝে বুঝে সুন্দরভাবে তেলাওয়াত করাটা খুব জরুরি, কিন্তু তারা করতে আসে না। তারা করে কি উদাসীনতায়, অন্য মানুষ ভালো লাগে না। হ্যাঁ, ভালো যখন লাগবে না তখন সে এখানে মানে জোর করে এখানে বসে সোজা হিসেবে এই বিষয়গুলো খুবই খেয়াল রাখবে। ভালো যখন তোমার লাগবে না, তোমার স্বাস্থ্য সমস্যা থাকলে অর্থাৎ মাথা ব্যথা করে ঘুরে আসে, পানি দিয়ে আসে, কিছু খেয়ে আসে, ইনস্ট্যান্ট যে কাজগুলো হয় যে কারণে মাথা ঘুরায়, ক্ষুধা থাকলে, গ্যাস হইলে, হ্যাঁ, তারপরে ঘুম ঠিক মতো না হইলে, সাধারণত এগুলোর কারণেই মাথা ব্যথা ঘুরায়। তারপরেও যদি জ্বর জ্বর আসবে আসবে ভাব থাকে তখন মাথা ঘুরায়। এই বিষয়গুলো ট্যালেন্ট থাকে যে তার আসলে সে কেন পড়ায় মন দিতে পারছে না, এ কেমন বিতৃষ্ণা বিরক্তি ভাব, চেহারা দেখলে কিন্তু বোঝা যায়। ওস্তাদ যিনি সামনে থাকবেন সে বুঝবেন। এটা যদি বুঝতে না পারেন তাহলে তার ওস্তাদ হওয়ার যোগ্যতা নাই। তো উনি তাকে দেখে নিয়ে কি সমস্যা, তোমার খারাপ লাগতেছে কি, মাথা ঘুরায়, উদাসীনতা, তাহলে উদাসীনতা কেন, উদাসীন কেন, তোমার পড়াটা কি পড়তে হবে না? অর্থাৎ এটা যে তার পড়তে হবে, বুঝতে হবে, জানতে হবে, মানে এটাকে ইয়াদ করতে হবে, এটা না করলে তার ক্ষতি আছে, এটা তাকে বুঝিয়ে দিতে হবে। তারপরে যদি না হয় তারপরে শাসন আছে মাত্রা ভিত্তিক। আপনার সন্তানকে হিফজুল কোরআন মাদ্রাসায় পড়াইতে চান, কোরআনুল্লাহ কারিমের হাফেজ বানাইতে চান, আসলে বর্তমান সময়ে কোরআনুল কারীম হিফজ করার যেই মন মানসিকতা দরকার, কোরআনুল কারীম হিফজ করার জন্য যেই পরিবেশ দরকার, যে সাধনা দরকার, সেই সাধনার সকল ক্ষেত্রেই ঘাটতি দেখা যায়। আসলে যোগ্য ছাত্র যখন থাকে না তখন ধীরে ধীরে যোগ্য ওস্তাদ তৈরি হয় না। যখন যোগ্য ওস্তাদ তৈরি হয় না তখন ধীরে ধীরে নতুন ছাত্র, যোগ্য ছাত্র, আখলাকওয়ালা ছাত্র, ইলমি ছাত্র তৈরি হয় না, মেহনতওয়ালা ছাত্র তৈরি হয় না। যে ছাত্র তার ছাত্র জীবনে পড়ালেখার লাইফে, যে ছাত্র তার পড়ালেখার লাইফে মেহনত করে, সে শিক্ষক জীবনও মেহনত করার মন মানসিকতা রাখে। যেই ছাত্র তার ছাত্র জীবনে মেহনত করে সে তার শিক্ষা জীবনও সে মেহনত করার মন মানসিকতা রাখে, এটাই স্বাভাবিক। কিন্তু বর্তমান বাস্তবতা হলো আমরা কোরআনুল কারীম হিফজ করাইতেছি, কিন্তু কোরআনুল কারীম হিফজ করার জন্য সঠিক ওস্তাদ, সঠিক প্রতিষ্ঠান, সঠিক অভিভাবক এবং সঠিক তলবে পথ। আসলে কোরআনুল কারীম বর্তমান হিফজুল কোরআনের যে গ্যাপগুলো আছে সেই বিষয়গুলো আমি তুলে ধরব। 1 নম্বর গ্যাপটি হলো অযথা উদাসীনতায় আমাদের ছেলেগুলোর, আমাদের সন্তানগুলোর সময়গুলো নষ্ট করে। এই ছেলেগুলোকে অলসতার প্রশিক্ষণ দিয়ে ওই ছেলেরা সুযোগ পেয়ে দুষ্টুমির প্রশিক্ষণ নিয়ে ওই ছেলেগুলো আসলে দুষ্টুমির হাফেজ হয়, অলসতার হাফেজ হয়,
অমনোযোগিতার হাফেজ। আমাদের বর্তমান এই বিষয়টা খুবই সেন্সিটিভ এবং ভয়ঙ্কর হিসেবে পরিণতি হয়েছে, যে ছাত্ররা অমনোযোগী হইতে 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 এমন অভ্যাসে পরিণত হয়ে যায়, সে কোনোভাবেই পড়ালেখায় মনোযোগী করাটা কঠিন হয়। যেমনিভাবে কোনো মানুষের একটা অভ্যাস যদি সে প্র্যাকটিস করে, অনুশীলন করতে করতে একটা সময় ওই প্র্যাকটিসটা, কঠিন প্র্যাকটিসটাও তার জন্য সহজ হয়ে যায়। তো আবার সামান্য একটা প্র্যাকটিসও অনুশীলন না করার কারণে দেখা যায় সেটা একজনের কাছে কঠিন মনে হয়। ঠিক আজকে আমাদের তলবে ইলমরা ঠিকমতো মনোযোগ দিয়ে পড়া না পড়ার কারণে 24 ঘন্টা একেবারে আবদ্ধ থাকে। সবচেয়ে বড় ভয়ঙ্কর যে বিষয় দিয়ে সেটা হলো, যে ওস্তাদগণ উদাসীনতায় তাদেরকে পরিচালনা করে, ওনাদের কারণে আমাদের সন্তানরা অলস হয়, দুষ্টমিতে হাফেজ হয়, অমনোযোগিতায় হাফেজ হয়। আবার যে ওস্তাদগণ একটু দায়িত্বশীলতার পরিচয় দিয়ে কঠোরতার ভিতরে রাখার চেষ্টা করেন, ওনারা আবার কেউ সবাই না, মনস্তাত্ত্বিকভাবে মানসিকভাবে জুলুমে করে থাকেন। অনেকে ইচ্ছা করে, অনেকে অজানা অবস্থা। মানসিক জুলুমগুলো কিভাবে হয়? একটা ছেলের মানসিক জুলুম এভাবে হয়, স্বাভাবিক নিয়মে একটা ছাত্রের কথা হলো, সে একটি পড়া মুখস্থ করে। এই মুখস্থ করার জন্য তার মেশিনটি ব্রেইন আর মন, এটা ঠিক রাখার জন্য ওই ব্যক্তির, ওই ছেলেটার সুস্থ থাকা জরুরি। এক। 2 নম্বরে, এই ছেলেটা অন্য মনস্ক হওয়া যাবে না। এই ছেলেটা অন্য কোনো কিছুর প্রতি আকর্ষিত থাকতে পারবে, অর্থাৎ খেলনা, টিভি, মোবাইল, কারো প্রতি আড্ডা দেওয়া, কোনো আত্মীয় স্বজনের প্রতি অতিরিক্ত মহব্বতের কারণে তার প্রতি আকর্ষণ তৈরি করে বেড়াইতে যাওয়া, বা তার কারণে প্রতিষ্ঠানে না এসে বাসায় থাকা, এই যে আকর্ষিত বেশি বিষয়গুলো, সেগুলোর মনোযোগ তখন তাকে অন্যদিকে নিয়ে যায়। তো এইরকম কাজগুলো যখন ওই ছেলেটার ভিতরে থাকে, তখন সে আসলে করে না। তখন হয় কি, ওই ছেলেটাকে এই অবস্থায় শাসন করলে তখন কারো বিষয়ে রিয়েকশন হয়, কেউ সংশোধন হয়। তো এই জায়গায় একজন ওস্তাদের বুঝে চলা জরুরি। কমন বিষয়গুলো তার চেহারা বুঝে, মুখ বুঝে, চোখের ভাষা বোঝাটা একজন ওস্তাদের জন্য অত্যন্ত জরুরি। চোখের ভাষা বোঝা, এই ছেলেটা কেন পড়া পারতেছে, এই ছেলেটা কেন মনোযোগ দিতে পারতেছে, তাকে কাছে ডেকে নিয়ে, কি সমস্যা, বাড়িতে কোনো সমস্যা, স্বাস্থ্য খারাপ, অসুস্থতা, অন্য কোনো টেনশন করতেছে, কেন তুমি পড়ায় মনোযোগ? তখন তার যখন কোনো কিছু বের না হবে, তখন উস্তাদ তার নিয়ম অনুযায়ী শাসনের ধারা, প্রাথমিক, দ্বিতীয়, এরকম আস্তে আস্তে দীর্ঘ করে, অর্থাৎ যাকে যতটুকু প্রয়োজন, যার নাফা খেলে জ্বর ভালো হয়ে যায়, তাকে তো নাফা এক্সটেন্ড এগুলো দেওয়ার, লিভেট দেওয়ার তো দরকার নেই। যিনি নাফা খেয়ে ভালো হয়ে যান, তাকে তো ইনজেকশন দেওয়ার, স্যালাইন দেওয়ার দরকার নেই, হাসপাতাল নিয়ে ভর্তি করার দরকার। কথার কথা, জাস্ট আমি মাত্রাটা বললাম। ওষুধের মাত্রা থাকে না, কোন মাত্রায় কোন রোগের জন্য কোন মাত্রাটা ঔষধটা দিতে, এটা কিন্তু ডাক্তারের জন্য জরুরি। যেহেতু একজন শিক্ষক, যদি আমরা বলি এই শাসনের ক্ষেত্রে যদি বলি একজন শিক্ষক ডাক্তার, তাহলে একজন শিক্ষকের শাসনটা হবে রোগের ধরন বুঝে,
রোগ কেমন, অপরাধ কেমন, সে কতটুকু শাস্তি পাওয়ার যোগ্য, সে কোন পর্যায়ে আছে। একজন ডাক্তার কি করে, একজন রোগী যখন পেশেন্ট যখন তার কাছে যান তখন রোগীর বিস্তারিত খোঁজ খবর নেন, তিনি কি করছেন, কিভাবে এরকম হলো। তার কাছে কিন্তু ঔষধ আছে, কিন্তু তারপরও তার সাথে অথবা তার পরিবারের সাথে বিষয়গুলো আলোচনা করে ওনারা রোগীর বিস্তারিত জানার চেষ্টা করে। তখন হয় কি, সঠিক মাত্রায় সঠিক ঔষধটি তার জন্য প্রয়োগ করতে সহজ হয়। এইভাবে করে একটা ছেলে, একজন ওস্তাদ, আমরা এই পর্যায়ে, এই ধারায়, এই জায়গায় আমরা একজন ওস্তাদকে ডাক্তার মনে করি, আর একজন ছাত্র রোগী। যদি সে পড়া না পড়ে তখন সে রোগী। একজন ছাত্র যখন সে অমনোযোগী থাকবে তখন সে রোগী। একজন ছাত্র যখন অন্যমনস্ক থাকবে, পড়ালেখা পারবে না, তখন সে রোগী। একজন ছাত্র যখন অপরাধ করবে তখন সে রোগী। এই অবস্থায় ওস্তাদ তখন ডাক্তার। তখন এই ডাক্তার ওস্তাদকে মাত্রা বুঝে ঔষধ ব্যবস্থা দিতে হবে, অর্থাৎ শাসনের ব্যবস্থা। আমার দীর্ঘ অভিজ্ঞতায় আমি দেখেছি, যেই ছেলেটাকে আপনি ধমক দিবেন, সেই ছেলেটাতে ধমক দিলেই কিন্তু, কিছু ছেলে আছে ধমক দিলেই এই ছেলেটার সংশোধন হয় না। কিছু ছেলে আছে তাকে আদর দিয়ে বুঝিয়ে, ভালোবাসা দিয়ে বুঝিয়ে সংশোধন হয়। কিছু ছেলে এগুলো কিছু মনে করে, সে তাকে হালকা শাসন করতে হয়, এরকম করতে হয়। কিছু ছেলে আছে সেটাও ধরে, কিছু ছেলে আছে কোনোভাবেই কাল তাকে কঠোরভাবে যেন ব্যথা পায়, এরকম ভাবে একটু শাসন করতে হয়। এইভাবে করে আমাদের একটা মাত্রা তৈরি করতে হয়। এটা যিনি টিচার, শিক্ষক, ওস্তাদ, তিনিই বুঝবেন কোন মাত্রাটার জন্য কতটুকু হবে। এইভাবে করে আমরা একজন শিক্ষক একটি ছাত্রের চোখ দেখে, মুখ দেখে, চোখের ভাষা বোঝার চেষ্টা করতে, সে কেন এইভাবে করে। এটা হলো দরদের তাগিদ, এটা হলো দায়িত্ববোধের তাগিদ। এরপরে এইখানে শিক্ষকদের যে বিষয়গুলো সেটা আমি বললাম, যে শিক্ষকদের এখানে খুবই সেন্সিটিভ অবস্থায় থাকতে হবে, খুবই সতর্কতার সাথে থাকতে হবে। এই শাসনের ক্ষেত্রেও আবার টিচার সবাইকেই শাসন করবেন। ডাক্তার কি করেন, যদি কোনো বড় কোনো অপারেশনের প্রয়োজন হয় তখন ডাক্তার তার অভিভাবকদেরকে সাইন নিয়ে নেয় যে আসলে আপনার রোগীর এই ধরন, এই অবস্থা, এরকম কাজ করলে তার এরকম এরকম ক্ষতি হইতে পারে। এখন যদি আপনি অনুমতি দেন তাহলে আমি এটা করব। তো একজন শিক্ষক আমি মনে করি ওই ধারাই এই শাসনগুলো করতে হবে। অভিভাবকদের থেকে এরকম একটা সিস্টেম নিয়ে তারপরে যদি শাসনের প্রয়োজন হয় তখন শাসন করবে। আর যারা শাসন পছন্দ করেন না তাদের দরকার নেই, কিন্তু তাদের রিপোর্ট, বার্ষিক রিপোর্ট বা পরীক্ষার রেজাল্ট কার্ডের রিপোর্টে থাকবে তার সমস্যাগুলো তুলে থাকবে। তখন দেখা যাবে কি সেই ছেলের অভিভাবক তার মাদ্রাসাকে দোষী করতে পারবে। আর বিষয়গুলো তার যে এই কারণে পড়ালেখা হইতেছে না, এই কারণে তার সমস্যা হইতেছে, এটা অভিভাবকের নলেজে দিতে হবে। আর না হলে সেও বুঝবে না তার ধরন, ক্ষতিটা কি হইতেছে, আর সন্তান তো সে তো বুঝবেই না। এই কারণে অভিভাবক ওস্তাদের এই ধারাগুলো বোঝাটা খুবই সেন্সিটিভ। এখন ওস্তাদ হওয়ার জন্য আসলে অনেক ট্যালেন্টের প্রয়োজন, বিচক্ষণতা দরকার। ওস্তাদ এমন এক জিনিস, এখানে ওস্তাদকে ছাত্ররা বিরক্তি করে, প্রতিষ্ঠান থেকে চাপ আসে, অভিভাবকরা বিভিন্ন কথার মাধ্যমে বিরক্তি করেন। ভালো আছে, কিন্তু দু একটি কথাই একজন মানুষকে নষ্ট করে। আর বর্তমান পরিবেশ এমন, আমাদের তো শিক্ষা ব্যবস্থার ওই ধারায় বা উন্নত পর্যায়ে নাই, যার কারণে আমাদের শিক্ষা ব্যবস্থায়
ওস্তাদের কদর, প্রতিষ্ঠানের দিনী প্রতিষ্ঠানের কদর বা শিক্ষা প্রতিষ্ঠানের কদর আমাদের দেশে নেই। যার কারণে আজকে যার মন চায় সেই এসে ওস্তাদের সাথে যার যেভাবে ভালো লাগে সেই ব্যবহার করে দেখায়। যার ভালো লাগে ভালো ব্যবহার করে, যার খারাপ লাগে একটু ভাবসাব নিয়ে অহংকার দেখায়, অনেক কিছু বলে। আসলে ওস্তাদ আপনার সন্তানকে গড়ে দেওয়ার মেড ইন ম্যান হলো ওস্তাদ। আসলে একজন ওস্তাদের একটি কথা, একটি ক্লাসের একটি কথার আলোকে একটা ছেলে সারা জীবনের লাইফ পরিবর্তন করে। যে কোনো ওস্তাদ সেই জন্য ডিগ্রিধারী ওস্তাদ দিয়েই একটি লাইফ দাঁড়ানো সম্ভব। একটা ছেলেকে তুলে আনার জন্য, একটা ছেলেকে নিম্ন থেকে অজানা থেকে জানিয়ে তাকে আগ্রহী এবং শিক্ষামুখী করার জন্য একজন মেহনতি টিচারের অনেক পদক্ষেপ থাকে, কার্যক্রম থাকে, অনেক কার্যক্রম থাকে। এখন সেই কার্যক্রমগুলো আসলে ওস্তাদদের নিতে হয়। এটা এখানে এতটুকু বললাম। তো হিফজুল কোরআনুল কারীম বিভাগে যে ছাত্ররা আমাদের এখন ভর্তি করতেছে, তাদের আমি যে বিষয়গুলো দেখলাম, এদের যে 24 ঘন্টা রুটিন, বিভিন্ন এক এক জায়গায় এক এক রকম, কিন্তু এভারেজে যে রুটিনটা চলছে সেখানে মৌলিক তাদের সাবজেক্ট আমি বানিয়ে দিয়েছি 5টা। একটা নতুন সবক ইয়াদ করা, 7 সবক, আমক্তা, তারপরে দৈনিক তেলাওয়াত, নামাজের তেলাওয়াত। এই 5টা বিষয় দৈনিক, তার এই 5টা ক্লাস দৈনিক, এই 5টা ক্লাস। এই যে একটা ছাত্রকে যখন আমরা, একজন ছাত্রকে যখন আমরা এই 5টা ক্লাস ধরিয়ে দিই, তখন সে কিন্তু বুঝতে পারতেছে। কারণ আমাদের তো ছোটকাল থেকে শিখে আসছে অমুক ক্লাসে এতটি বই, বাংলা, ইংরেজি, আরবি, শব্দার্থ ইত্যাদি ইত্যাদি অন্য কিছু। তো একটা ছেলে যখন হেফজখানা যায় তখন মনে করে তার পড়াই কোরআন শেষ না। এই ছেলেটার পড়া তাজবিদ, মানে এই ছেলেটার একটা হিফজুল কোরআন বিভাগের একটা ছেলের দৈনিক কার্যক্রমের পাঠ্যপুস্তক হলো একটা নতুন সবক ইয়াদ করা, তারপরে 7 সবক, আমক্তা, দৈনিক তেলাওয়াত, নামাজের। এরপরে অন্যান্যগুলো যারা গ্রহণ করে, যেমন ইসলামিয়াত যদি দৈনিক থাকে তাহলে মাসাইল ইসলামিয়াত, আবার যদি নাজেরা থাকে তাহলে নাজেরা, এটাও একটা সাবজেক্ট, তাহলে সাবজেক্ট বৃদ্ধি হলো। কিন্তু মৌলিক সাবজেক্ট এই 5টা। এই 5টা সাবজেক্ট তাকে বুঝিয়ে দেওয়া যে তোমার এই 5টা সাবজেক্ট কিভাবে তুমি পড়া ঠিক করবা সেটা তুমি জানো। আর এই 5টা সাবজেক্ট এমন, একটার সাথে আরেকটা সম্পর্ক। তুমি সবচেয়ে প্রথম যে জিনিসটা হিসাব, সেটা হলো সবক তুমি সুন্দর করবা, ভালো করবা, তোমার 7 সবক ভালো ইয়াদ। তুমি 7 সবক ভালো নিয়মিত পড়বা, তেলাওয়াত করবা, মনোযোগ দিয়ে বিশুদ্ধভাবে পড়বা, তোমার আমক্তা পড়তে সহজ হবে। আমক্তা তুমি ঠিক মতো পড়বা, তাহলে তোমার সবিনা পড়তে সহজ হবে। তোমার সবিনা যদি ভালো করে পড়ো তাহলে দৈনিক তেলাওয়াতে তোমার প্যারা লাগবে, মানে তুমি পারো এরকম একটা ভাব। দৈনিক তেলাওয়াত যদি ঠিক রাখো, আল্লাহর ইচ্ছায় তুমি নামাজে তেলাওয়াতে যে কোনো ভাবে তোমার ইয়াদ পাকাপোক্ত হয়। এই যে 5টা জিনিস, এই 5টা জিনিস যদি তুমি ঠিক মতো করো, তুমি যদি ওই ছেলে যদি বা ওই ছাত্র যদি ঠিক মতো ঠিক রাখে, তাহলে দেখা যাবে তার কোরআনুল কারীমের ইয়াদ পাকাপোক্ত থাকে। আর এখানে আমাদের ছেলেরা যে কাজটা করে সেটা হলো, যেমন আজকে যদি একটা ছেলের সবক থেকে 5 লাইন, অথচ এই ছেলেটা মেধা কোয়ালিটি, আমাকে দেখতে হবে, ওই যে বললাম ঠিক, মানে একজন শিক্ষককে ট্যালেন্টফুল থাকতে হবে, সচেতন থাকতে হবে, বিচক্ষণ থাকতে হবে। একজন ছেলে অত্যাধিক মেধাবী, তাকে যদি আমরা তার থেকে 1 ঘন্টার সময়, এই 1 ঘন্টার ভিতরে আমরা তাকে পরীক্ষা নিরীক্ষা করে দেব, 1 ঘন্টার ভিতরে যদি আমরা তার যদি 5 লাইন মুখস্থ করতে যদি আধা ঘন্টা লাগে বা 1 ঘন্টা লাগে,
তাহলে আমরা তার থেকে 1 ঘন্টা ইনকাম 5 লাইন। কিন্তু আমাদের নজরে রাখতে হবে একটা ছেলে মেধাবী ভাব, মেধা মানে সে করে কি 2 ঘন্টা পড়ার সময় পাইতেছে, 2 ঘন্টা পড়ার সময় পাইতেছে, সেই ছেলেটা করে কি 2 ঘন্টা না পড়ে সে ওই 10 মিনিটে বা 15 মিনিটে বা 20 মিনিটে বা 30 মিনিটে সে তার ওই পড়াটুকু মুখস্থ করে বাকি সময়টাতে সে দুষ্টামি করে, ঝিমায়, অলসতা করে, বিভিন্ন কিছু। এই যে একটা অলসতার সূত্র, এখানে কিন্তু একটা পয়েন্ট। তারপরে এখানে কিন্তু ছেলেরা কিন্তু অ্যাভেলেবেল ভাবে তাদের সময় নষ্ট করতেছে। তার মানে ওস্তাদের এখানে যে ট্যালেন্টের পরিচয়টা দিতে হবে সেটা যে যতটুকু মেধাবী তার থেকে ততটুকু পড়ার গ্রহণ করা, এবং যে যতটুকু ট্যালেন্টেড। আবার একটা ছেলে যদি একটু দুর্বল মেধার হয়, মনে রাখতে পারে না, চেষ্টা করছে কিনা সেটা দেখে। ছেলেটা যদি চেষ্টা করে কিন্তু পড়া হয় না, তাকে কোনোভাবে তিরস্কার, শাসন, অপমান কিছুই করা যাবে। এই জায়গায় খুবই সেন্সিটিভ। একটা ছেলে মাদ্রাসা আসা না আসা, পড়ালেখায় টিকে থাকা এবং ঝরে যাওয়া, এই জায়গাটাই মেইন টার্নিং পয়েন্ট। আমরা দেখি কি করি, একটা ছেলে পারে না, মেধা দুর্বল, তাকে আমরা জোর করে পারাইতেছি। তো এখানে আরেকটি অপশন আছে, সেটা হলো একটি ছেলে পিছনে ঘ্যাপ আছে, এখন তাকে সামনে কোনোভাবেই উন্নতি করা যাবে না, সে যত চেষ্টা, মেধাবী হলেও সেখানে পারবে না। এই কারণে পিছনের ঘ্যাপকে পূরণ করতে হবে। এটা যে কোনো শিক্ষা লেভেল, এটা হেফজুল কোরআন হোক অথবা ওই কিতাবখানায় হোক অথবা জেনারেল শিক্ষা। এই যে আজকে স্কুলের বিভিন্ন উপরে ক্লাস উঠলে বা মাদ্রাসার উপরে ক্লাসে উঠলে ছাত্র খুঁজে পায় না, কেন পায় না? ছাত্ররা ওই যে পিছনের বেসিক দুর্বল থাকার কারণে আজকে ছেলেরা উপরে উঠে অপমানিত হয়, উস্তাদ অপমান করে, ছাত্র ভাইদের কাছে অপমানিত হয়, নিজেরা নিজেদের কাছে এক একটা অপমান বোধ করে নিজের কাছে। এক একজন এক এক কোয়ালিটি মানুষ, তো সবাই একরকম। তখন করে কি, এই ছেলেটার মাদ্রাসা আস্তে আস্তে এই নানান দিকে তার চলছে। এই কারণে আমাদের ট্যালেন্ট থাকতে হবে, যার মেধা যতটুকু তাকে ওইভাবেই তার থেকে অতটুকুই পড়া আদায় করে। বেশি হলে, মেধা ভালো হলে তার থেকে বেশি পড়া, বা তার যথাসাধ্য যতটুকু পারে ততটুকু, মেধা দুর্বলের সে যতটুকু পারে ততটুকু। এবং এটাও সতর্ক রাখা যে পিছনে যেন কোনো গ্যাপ না, নিচের পড়ায় যেন কোনো গ্যাপ না থাকে। নিচে পড়া পিছনে পড়া যখন গ্যাপ থাকে তখনই ওটা বোঝা হয়ে যায়। এই বোঝাটা যখন হয় তখনই সে এই সামনে পড়াকে আরো বোঝা মনে বোঝায়, তখন সে আর এটাকে এতটা প্রেশারই মনে করে, তখন আর সে এখানে টিকে থাকতে পারতেছে। এইভাবে করে আমাদের ছেলেদের লাইফ নষ্ট, এত বছর সময় দিয়ে তারপরে সামান্য এতটুকু চাপের কারণে পুরা লাইফ নষ্ট। আমি বহু ছাত্রদের দেখছি অনেক উপরে উঠতেছে কিন্তু বেসিক দুর্বল, যার কারণে সে পড়ালেখায় ঠিক মতো মন দেয় না। অনেক হাকিকত, এগুলো ট্যালেন্ট থাকা জরুরি, অভিভাবকদেরকে এগুলো সতর্ক থাকতে হবে। তো তারপরে আমাদের ছেলেরা এখানে সময় নষ্ট করে। দ্বিতীয় নম্বর সময় নষ্ট করে যখন আজকে যে ছেলেটা সবক দিবে, সেই ছেলেটা যদি তার পাড়া ভিত্তিক, যেমন একটা ছেলের 2 পাড়া, তার কিন্তু আমকটা নেই, আমকটা আছে অল্প, বা 1 পাড়া পড়তেছে মানুষ, তার আমকটা নেই, 2 পাড়া পড়তেছে, 3 পাড়া পড়তে আমকটা কম, বা পিছনের পড়া কম, তেলাওয়াতে কম, মানে তেলাওয়াত কম, তারপরে আমকটা কম, তারপরে 7 সবক যতটুকু আছে ততটুকু, এই যে মানে কম, তখন এই ছেলেরা করে কি, যখন মোস্তাদের ভাবে হেফজ আসছে, হেফজর গতিতে সবাই 30 পারারও যেই চাপ, ওই 2 পারারও সেই একই চাপ, 2 পারা মানে 20 পারার যেই চাপ, 30 পারারও এই 2, 3, 5 পারারও একই চাপ। যার কারণে ওই কম পড়া ছেলেটি এখানে অলসতা, বহু জায়গায় সময় পাইতেছে, অলসতার সময় পাইতেছে, সময় নষ্ট করার সময় পাইতেছে। কিন্তু এখানে কাজে ব্যস্ত রাখিতে হবে। ছাত্র মানে তাকে পড়ালেখার কাজে ব্যস্ত রাখতে হবে, পড়ালেখা দিয়ে তাকে চাপে রাখতে হবে। ও বসে থাকার কোনো সুযোগ নেই, ক্লাসে বসতে তো তোমাকে পড়তেই হবে,
কোনো রুটিন মাফিক একটা পড়া তাকে নিয়মতান্ত্রিকভাবে দিয়ে দিতে হবে, এটা তোমার পড়া। যেমন একটা ছেলের 2 পারা হাফেজ হয়েছে, এখন তাকে সে নিশ্চিত পড়া দেওয়ার পরে তারপরে আমুকটা সময় সে সময় নষ্ট করবে, কারণ কম আমুকটা অল্প সময় তার হয়ে যাইতেছে। আর পরে ইয়াদ হইলে তো আরো ভালো, আরো তাড়াতাড়ি হয়ে যায় যদি পরে ইয়াদ থাকে ভালো। এই যে পড়া ইয়াদ থাকে ভালো, তার ইয়াদ খুব দ্রুত হয়ে যাইতেছে, কিন্তু সময় সে নষ্ট করে, সে ওই 3 ঘন্টায় সময় লাগে। তো এখানে যদি সময় এক ছাত্রের জন্য যদি তার সময় দেওয়া যাইতেছে না, তাহলে সেখানে সে কি করবে, অন্য পড়াটাকে তারপরে আমুকটা পড়া হয়ে গেছে এটা রেখে তারপরে সে অন্য পড়াটাকে ইয়াদ করবে। এই যে একটা সিস্টেম। তারপরে আমুকটার জায়গাটাকে এই কাজ, তারপরে আমুকটা যখন হয়ে যাবে, আমুকটা এই ছেলেটা আরো কিভাবে সময় নষ্ট করে, তার তো পড়া কম, তখন সে কি করে 7 সবকে গিয়ে 7 সবকে যদি তার নতুন পাড়ার 2 পৃষ্ঠা হয় 3 পৃষ্ঠা, এই ছেলেগুলা এইভাবে অহরহ সময় নষ্ট করে। কি করে, যদি 2 পৃষ্ঠা তার সবক হয়, আজকে নতুন পাড়ার 2 পৃষ্ঠা সবক হচ্ছে, 3 নম্বর পৃষ্ঠা ছিল, তাহলে তার 7 সবক 2 পৃষ্ঠা বা 3 পৃষ্ঠা। এই 2 পৃষ্ঠা যদি 7 সবক হয়, তখন এই ছেলেটা করে তার 7 সবকের টাইম মিনিমাম 2 ঘন্টা বা 1.5 ঘন্টা। এই 1.5 ঘন্টায় তার কিন্তু এই 2 পৃষ্ঠা পড়তে লাগে না, তার আধা ঘন্টার ভিতরে হয়ে যায়। এই যে আধা ঘন্টার ভিতরে তার 7 সবক হয়ে গেল, বাকি সময়টা কিন্তু সে অযথা সময় নষ্ট করছে। কিন্তু এখানেই তার ওস্তাদদের টেকনিক কাজ করতে হবে, ট্যালেন্টফুল থাকতে হবে, বিচক্ষণ থাকতে হবে, যে সে আসলে করতেছে, তার তো পাড়ার মাত্র 2 পৃষ্ঠার 7 সবক, তাহলে এই বাকি 7 সবকের বাকি সময়টা সে কি করে, তাকে অন্য একটা আমুকতার পড়া ধরায় দেওয়া, অথবা নাজেরা পড়া ধরায় দেওয়া, অথবা ইসলামিয়াতের পড়া ধরায় দেওয়া, অথবা মানে যে কোনো একটা পড়া ধরায় দিতে, তাকে ব্যস্ত রাখতে। সাধারণত নাজেরা পড়াটা ধরায় দিতে পারলে ভালো, অথবা আমুকতার পড়াটা তাড়াতাড়ি দিয়ে সে আমুকটার আগে শেষ করে ফেলালো, তারপরে শেষের দিকে গিয়ে বিকালের দিকে গিয়ে সে আবার নাজেরা পড়লো বা অন্য কিতাবাদি পড়লো। তার মানে তাকে সময় আটকে না রাখে, সময়ের ভিতরে তাকে ছেড়ে দিয়ে শুধুমাত্র সময়টুকু যেটুকু আছে তার এইভাবে করে, মানে যেটুকু আছে তার সে ওইভাবেই খেলায় কাটিয়ে দিয়ে ওই সময়টুকু নষ্ট করে না। তারপর আমুকটা সময় যখন আসে সে সেখানেও ওইভাবে এই আমুকটা পড়তে সময় লাগে না, দেখা যায় সে ওই 2 ঘন্টা সময় এমনিতেই নষ্ট করে। এইভাবে করে করে আমাদের ছেলেগুলো অনেকভাবে সময় নষ্ট করে। বিকালের তেলাওয়াত বেশিরভাগ হিফজুল কোরআন বিভাগের ছাত্ররা বেশিরভাগ সময় নষ্ট করে এই তেলাওয়াতের সময়, বিকালে যখন তেলাওয়াত করে, এবং তেলাওয়াতের সময়টা যখন আসে এরা মনে করে এটা ছুটি, মানে অথচ তেলাওয়াত টাইমে, তেলাওয়াতটা পিছনে পড়া ইয়াদ ঠিক রাখার জন্য তেলাওয়াত টাইমে দেখে দেখে বুঝে বুঝে সুন্দরভাবে তেলাওয়াত করাটা খুব জরুরি, কিন্তু তারা করতে আসে না। তারা করে কি উদাসীনতায়, অন্য মনস্ক, ভালো লাগে না। হ্যাঁ, ভালো যখন লাগবে না তখন সে এখানে মানে জোর করে এখানে বসে সোজা হিসেবে এই বিষয়গুলো খুবই খেয়াল রাখবে। ভালো যখন তোমার লাগবে না, তোমার স্বাস্থ্য সমস্যা থাকলে, অর্থাৎ মাথা ব্যথা করে, ঘুরে আসে, পানি দিয়ে আসে, কিছু খেয়ে আসে, ইনস্ট্যান্ট যে কাজগুলো হয়, যে কারণে মাথা ঘুরায়, ক্ষুধা থাকলে, গ্যাস হইলে, তারপরে ঘুম ঠিক মতো না হইলে, সাধারণত এগুলোর কারণেই মাথা ব্যথা ঘুরায়। তারপরেও যদি জ্বর আসবে ভাব থাকে, তখন মাথা ঘুরায়। এই বিষয়গুলো ট্যালেন্ট থাকে, যে তার আসলে সে কেন পড়া মন দিতে পারছে না, কে কেমন বিতৃষ্ণা বিরক্তি ভাব, চেহারা দেখলে কিন্তু বোঝা যায়। ওস্তাদ যিনি সামনে থাকেন সে বুঝবেন, এটা যদি বুঝতে না পারেন তাহলে তার ওস্তাদ হওয়ার যোগ্যতা নাই। তো উনি তাকে দেখে নিয়ে, কি সমস্যা তোমার, খারাপ লাগতেছে কি, মাথা ঘুরায়, উদাসীন, তাহলে উদাসীনতা কেন, উদাসীন কেন, তোমার পড়াটা কি পড়তে হবে না? অর্থাৎ এটা যে তার পড়তে হবে, বুঝতে হবে, জানতে হবে, মানে এটাকে ইয়াদ করতে হবে, এটা না করলে তার ক্ষতি আছে, এটা তাকে বুঝিয়ে দিতে হবে। তারপরে যদি না হয়, তারপরে শাসন আছে মাত্রা ভিত্তিক। এরপরে এইখানে সে এভাবে সময় এই বিষয়গুলোতে, এই পয়েন্টগুলোতে আরো সময় নষ্ট করে। এরপরে যখন মেধাভিত্তিক বিকালে রাত্রে যখন সবকিয়াত করে, তখন কিছু ছেলেরা আছে ইচ্ছা করলে, এত মেধাবী ছেলেরাও আছে যারা ইচ্ছা করলে যদি ঠিকমতো মন দিয়ে পড়ে, খালি দেখে দেখে পড়বে,
করলেও দেখা যায় তার 2 পৃষ্ঠা করে সবক দিতে হবে। এই ছেলেটা করে কি সময় বাঁচায়, নিজের জন্য দুষ্টামির জন্য সময় বাঁচায়, অলসতার জন্য করে কি তার 2 ঘন্টা সময় তো সেখানে করে কি সে 1 ঘন্টা সবক ইয়াদ করে 1 পৃষ্ঠায় আর বাকি 1 ঘন্টা সেই মানে মুখস্থ করে আবার রিভিউ দেয় সব ইন টোটাল, মানে তার এই 1 পৃষ্ঠা হয়ে গেছে 1 ঘন্টা, বাকি 1 ঘন্টা সে সময় পাবো। এই কারণে এই বিষয়গুলো ওস্তাদের খেয়াল রাখতে হবে, ছাত্রদের বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এরপরে এই ছাত্ররা বিভিন্ন সময় দেখা যায় সময় নষ্ট, মানে যে একটা সময় নষ্ট করার যে একটা প্রবণ অভ্যাসটাকে তারা কাজে লাগে। আবার হিফজুল কোরআন অনেক ছাত্র থাকে পাশে, এটাও ওস্তাদের খেয়াল রাখতে হবে। একটা ছেলে পড়তেছে কিন্তু পাশে একটা ছেলে কিন্তু তাকে খুঁচাই দিচ্ছে, পাশে একটা ছেলে কথা বলতেছে, ওই যেই ছেলেটা ভালো পড়তেছে পাশে ছেলেটার কথা বলার কারণে, অন্য কথা বলার কারণে তার পড়াটা নষ্ট হয়েছে। আমাদের হিফজুল কোরআন বিভাগে এই বিষয়গুলো খুবই ক্ষতিকর। বিশেষ করে আমার ছেলের বিষয়ে আমি এই বিষয়গুলোতে খুব ভয় পাই, যে আসলে মানে সেরকম কি আসলে সচেতনতা থাকবে যে সে পড়ার ইচ্ছা আছে কিন্তু পাশে একজনের দুষ্টামি। এমনি তো যার যদি সে নিজেও দুষ্টামি করার হয় তাহলে তো নিজেই দুষ্টামি করার মন মানসিকতা থাকে, আর একজন পাইছে সঙ্গী, তাহলে তো সে পড়বেই না, স্বাভাবিক। এই বিষয়গুলো একজন ওস্তাদকে খুবই শক্তভাবে মেনটেন করতে হবে, অর্থাৎ পরিবেশকে শক্তভাবে তুলতে হবে, কিন্তু পড়া শক্তভাবে নেওয়া যাবে না, পড়া শক্তভাবে নেওয়া যাবে না, কিন্তু পরিবেশকে শক্তভাবে উঠাইতে হবে, পরিবেশকে শক্তভাবে উঠাইতে হবে, কিন্তু পড়া শক্তভাবে, পরিবেশকে শক্তভাবে উঠাইতে হবে, কিন্তু পড়া শক্তভাবে নেওয়া যাবে না। তারপরে হলো আমাদের ছেলেরা বিভিন্ন সময় আমরা যেমন আমাদের ছেলে, যেমন যে ছেলেটার আমক্ত দেওয়া হয়ে গেছে এখন তার সময় আছে, তখন এই ছেলেটা করবে, তাকে ওই সময়টা তাকে বুঝাই দাও যে তুমি এখন এই কাজটা, তবে তাকে ওইভাবেই আগে নির্দেশনা, ছাত্র বেশি থাকলে নির্দেশনা দিয়ে রাখা যে তুমি তোমার যদি সবক আগে হয়ে যায়, আমক্তার সবকের দেওয়ার শেষ টাইমের আগে যদি হয়ে যায়, তাহলে তুমি বাকি টাইমটাতে এইভাবে এই পড়াটা করো, তাহলে দেখবা ওই ছাত্রটা আবার ওইটা তদারকি করতে হবে, পড়াটা নিতে হবে, আর না হলে পড়া না নিলে সে উদাসীনতাই থাকে। এইভাবে করে আমরা আমাদের ছাত্রদের ফলকে, আমরা ভুলগুলোকে, সময় নষ্ট করাকে, কুঅভ্যাসগুলো অভ্যাসে পরিণত যেন না হয়, অলসতা যেন অভ্যাসে পরিণত না হয়, অমনোযোগিতা যেন অভ্যাসে পরিণত না হয়, এই বিষয়ে খুবই সতর্কতা। এই জন্য আমাদের পরিবেশকে সুন্দর করতে হবে। আর দ্বিতীয় পর্যায়ে কথা হলো, একটি ছেলেকে মানুষ করার জন্য অভিভাবকের দায়িত্ব কর্তব্য অত্যাধিক। একজন অভিভাবক যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করে, একজন ওস্তাদ কখনোই পারবেন না ওই ছেলেটাকে ভালো কিছু করার জন্য। এই জন্য অভিভাবকের অত্যাধিক মানে সতর্ক থাকা জরুরি। এই ছেলেটার সুস্থ, বিশেষ করে অভিভাবকটা খেয়াল রাখবে তাদের ঘুম। আরেকটি বিষয় মানে ছিল না, সেটা এখন মনে আসছে, সেটা হলো আমাদের হিফজুল কোরআন বিভাগের ছাত্রদের ঘুমের প্রয়োজন, অত্যাধিক ঘুমের প্রয়োজন, যথাযথ বয়স ভিত্তিক ঘুমের প্রয়োজন। আমাদের বিভাগে করে ওই সবার সাথে তাল মিলে একভাবে চলে, সবাই যে কয়টা উঠে বয়স ভিত্তিক, যে ছেলেটা তার ঘুম বেশি দরকার সে কিন্তু ঘুমাইতে পারবে। এই দিক থেকে কিন্তু ওই ছেলেটার ঘুমের ঘাটতি হইতেছে, করা হইতেছে না। কতটা সেনসিটিভ একজন 7 বছর বয়সের বা 8 বছর বয়সের বা 6 বছর বয়সের ছেলে যদি হিফজুল কোরআন বিভাগে পড়ে, তার ঘুমের কতটা জরুরি। এই ছেলেটারে ঘুমের স্পেশাল টাইম দেওয়া, বা এই বয়সে যারা আছে সবার এক গ্রুপে করে। তারপরে এইভাবে কিন্তু আমাদের ছেলেদের মন মানসিকতা নষ্ট হচ্ছে। একটা ভালো ছেলে পড়তে পারে, কিন্তু তাকে যদি আমরা ঘুমের টাইম না দিই, তার কিন্তু সারাদিন বিরক্তি লাগবে। সে বলতে পারে এটা, এই ঘুম নির্ঘুমটা এবং এই যে ঘুমহীন না ঘুমানো, যতটুকু প্রয়োজন ততটুকু না ঘুমানোটা হলো এটা গোপন শক্তি, এটা পড়ালেখার গোপন শক্তি, ব্রেনের গোপন শক্তি। যদি ঠিক মতো না ঘুমায়, ওই ছেলে নিজেও জানে না, ওস্তাদ নিজেও জানে না তার কোন দিক থেকে ঠিক হইতেছে। এখানে আসলে ঘুমের থেকে ক্ষতি হচ্ছে। যেমন কৃমি মানুষের ভিতরে গোপনে তার শরীরের শক্তি সব খেয়ে ফেলে,
ভিটামিন পুষ্টি সব খেয়ে ফেলে, কিন্তু কেউ বুঝে না। সবাই মনে করে পেট ব্যথা, সবাই মনে করে খায় না, সবাই মনে করে খায় কিন্তু শরীর হয় না, কিন্তু আসলে কি ঠিক একটা ছেলে এত চাপ সবকিছু থাকার পরেও তার পড়া হয় না। কেন হয় না? ওই যে ঘুম ঠিক মতো হয় না। এই কারণে আমাদের এই ঘুম বিষয়টাকে আমাদের প্রতিষ্ঠান এবং ওস্তাদের বিষয়, ওস্তাদের খুব ট্যালেন্ট থাকা জরুরি। একটা ছেলের ঘুমানো খুব জরুরি, পড়া, ঘুমটাও পড়ার অংশ। সে যদি না খায় বাঁচবে কিভাবে? এরকম বাঁচার সাথে যেমন খাওয়ার একটা সম্পৃক্ততা আছে, তো পড়ার সাথে এরকম ঘুমের একটা সম্পৃক্ততা আছে। আর মন মানসিকতা সবসময় কিছুদিন পর পর ওস্তাদরা হোক, মানে তাকে বিভিন্ন উৎসাহ দেওয়া, উদ্দীপনা দেওয়া, আদর ভালোবাসা সাধারণত অনেকেই কথা মানার চেষ্টা করে, কিন্তু যারা মানে না তাদের জন্য আসলে শাসনের মাত্রা ভিত্তিক শাসন আছে। এই কারণে চেষ্টা করতে হবে। কেউ আছে আবার আমি যত সহজে কথাগুলো বলছি এত সহজে হয় না। কেউ আছে অনেক চালাক, ওস্তাদের সাথে খুব বাটপারি করে, ওস্তাদের সাথে খুব মস্কারা করে, ওস্তাদ যেই সুতায় হাঁটে ওই ছাত্র ওস্তাদের আগে 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 অন্য সুতায় হাঁটে। মানে ওস্তাদকে খুব ফাঁকিবাজি দেওয়ার চেষ্টা করে, যদিও ওস্তাদকে ফাঁকি দেয় না, নিজে ফাঁকি দেয়। কিন্তু এই কোয়ালিটির ছাত্ররাই মূলত ওস্তাদদেরকে খুব বিরক্ত করে। তা এদেরকে খুঁজে মার করে ওস্তাদরা খুব মানে চোখে রাখা চাই, এবং সবার নলেজে এটা দিয়ে রাখা যে হ্যাঁ এই কোয়ালিটি। আরেকটা বিষয় হলো ছাত্রদেরকে পড়া নিয়ে কখনো অপমান না করে। কিন্তু একটা বিষয় শক্ত থাকতে হবে যে পড়ার টাইমে অন্য কোনো কাজ করবে। তোমার সমস্যা থাকলে তুমি বলো, হ্যাঁ তোমার যে কোনো বিষয় আমি দেখবো, কিন্তু পড়ার টাইমে তুমি অন্য কোনো কাজ করবে, অন্য মনস্ক তো যাই পড়ার টাইমে তোমাকে পড়তেই হবে। এটা তোমার জীবন, এটাই তোমার কাজ, এটাই তোমার হিসাব। এইভাবে করে আমাদের ছেলেদেরকে অভিভাবকদের যে কাজটা সেটা হলো, ছেলেটা যদি বাসায় থাকে তাহলে ঘুম ঠিক মতো হয় কিনা, মোবাইল টিভি খারাপ সঙ্গী থেকে দূরে থাকে কিনা। একটা ছেলে মাদ্রাসায় সবসময় ঠিক মতো ভালো থাকে, বাসায় যেদিন যায় বা দুই একদিন থাকে বা যদি রাত্রেবেলা থাকে, কোনো বাসায় যে দেখা যায় ওই ছেলেটা বিভিন্ন জনের সাথে আড্ডা দেয়, তখন এই কারণে তার পড়ালেখায় ঘাটতি পড়ে এবং অন্য মনস্ক থাকে। এরকম অভিভাবকদেরকে সাপোর্ট দিতে হবে, তার খাবার ঠিক রাখতে হবে, ভিটামিন যুক্ত খাবার খাওয়াইতে হবে। আমরা তো আদর করে আমাদের সন্তানদেরকে বাজারের জিনিস, কেক, বিস্কিট, চানাচুর এনে দিয়ে দেয়, কিন্তু এগুলা ভবিষ্যৎ দীর্ঘমেয়াদী ভাবে আমাদের বাচ্চাদের শরীরের ভিতরে অনেক মহামারী, ভয়ঙ্কর রোগ তৈরি হয়। এই কারণে আমাদের বাচ্চাদেরকে, আপনার সন্তানকে আপনি ভিটামিন যুক্ত যেই খাবারে শরীরের শক্তি বৃদ্ধি হয়, ব্রেনের উপকার হয়, যেমন আপনি খেজুর খাওয়াইতে পারেন, দুধ, ডিম অবস্থা বুঝে, তারপরে কিশমিশ, বাদাম, আখরোট, তারপরে অন্যান্য যে ফলাদিগুলো খেলে তার জন্য শরীর ভালো থাকে, মৌসুমি ফলগুলো, আখ, কলা, তারপরে এরকম যে মৌসুমি ফলগুলো, যেমন ইত্যাদি যেগুলো আছে, এগুলো বেশি খাওয়ানোর চেষ্টা। এবং মাদ্রাসায় এরকম একটা পরিবেশ রাখা চাই যে সবাই এগুলা এনে যার যারটা শেষে খাবে, স্বাধীনভাবে কেউ কারোটা খাবে না, এরকম একটা পরিবেশ ওস্তাদের মাধ্যমে থাকাটা জরুরি। তো অভিভাবকদের অনেক দায়িত্ব আছে। বর্তমান শিক্ষা না হওয়ার পিছনে অভিভাবকদের অনেক জ্ঞান আছে, অত্যাধিক জ্ঞান। আর এই যে উস্তাদ মানে এই যে আমি যেই ধারায় বললাম, এমন মেহনতে যদি কোনো উস্তাদ ছেলেকে করে, ওই উস্তাদের সাথে উঠা বসা, কথাবার্তা খুব সেন্সিটিভ, কারণ এরা হলো ওস্তাদ। ওস্তাদ মানে কি? ওস্তাদ মানে কি পৃথিবীর, মানে যদি বলা হয় আল্লাহ রসুল, আলেম, ওলামা, বুজুর্গানে দ্বীনের পরে যদি বলি তাহলে উস্তাদ। আর কোনো হিসাব যদি ধরি তাহলে আল্লাহ রসুলের পরে, সাহাবা আজমাইনদের পরেই উস্তাদের সম্মান। তো উস্তাদ এমন একটা বাদশার চেয়ে উস্তাদের সম্মান, সেটা আমরা বিভিন্ন ঘটনার মাধ্যমে জানি। বাদশার
সেও ওস্তাদ, কারণ বাদশার সন্তানও একজন শিক্ষক পড়িয়ে তাকে মানুষ করে। যদি একজন শিক্ষক যদি বাদশার সন্তানকে না পড়ান, তাহলে কিন্তু সেই বাদশার সন্তান বকলম থাকবে, মূর্খ থাকবে, সে কিন্তু বাদশাহী হারাবে। তার মানে বাদশাহী কিন্তু শিক্ষকের ছিল। এই কারণে শিক্ষক এর মর্যাদা নিয়ে গবেষণা করতে হবে। শিক্ষকের মর্যাদা, তার মান, তার শান, তার অধিকার, তার সুখ দুঃখ, এটা সবার দেখা লাগবে। একজন ওস্তাদ আপনার সম্পদ, আপনার এলাকার সম্পদ, আপনার সমাজের সম্পদ। এই ওস্তাদকে আপনাকে সংরক্ষণ করতে হবে, এই ওস্তাদের সুখ দুঃখ আপনাকে পূরণ করতে হবে। এই ওস্তাদ যেন কোনো টেনশনের ভিতরে না থাকে, আপনি ওস্তাদকে টেনশন মুক্ত রাখবেন। আদর্শ শিক্ষক যারা তাদের কথা বলছেন, তাদেরকে টেনশন মুক্ত রাখবেন। আপনি আপনার সন্তান আরো বহু কিছু পাবে, অনেক কিছু পাবে। একজন আদর্শিক শিক্ষককে আপনি ফ্রি করে দেন, অর্থাৎ টেনশন মুক্ত করে দেন। তাহলে সেই সন্তান, আপনার সন্তান, সেই শিক্ষক, সেই টিচার, ওস্তাদ আপনার সন্তানকে নিয়ে মেহনত আর একটু বেশি সময় দিতে, তার ভিতর থেকে এমন গবেষণামূলক কিছু থিম বের হবে, সেটা আমি কেউ দুনিয়ার কেউ জানে না। মানে ওস্তাদরা ওস্তাদটা পড়াইতে এটা গবেষণা হয়। ওই গবেষণার ভিতরে একটা নতুন থিম তৈরি হয়ে যায়। ওই থিমটাই আপনার সন্তানের ভবিষ্যৎ, ওই থিমটাই আপনার সন্তানের জীবনকে আলোকিত করে। ওস্তাদ প্রতিদিন ক্লাসে নতুন নতুন থিম তৈরি করে, প্রতিদিন নাও করতে পারেন, কিন্তু হয়ে যায় অটোমেটিক। একটা পড়ালেখা বোঝানোর ক্ষেত্রে ওস্তাদ যখন একটা গবেষণা করার জন্য অনেক বুঝ সামনে নিয়ে আসেন, তখন দেখা যায় ওই ওস্তাদের ভিতর থেকে গবেষণামূলক অনেক তথ্য বেরিয়ে আসে। তখন এই ওস্তাদকে আপনি গবেষণার সুযোগ দেন, তাকে টেনশন মুক্ত রাখার চেষ্টা করেন। এই ওস্তাদকে আপনি যে কোনো তার আর্থিক সমস্যা দূর করেন, তার মানসিক সমস্যা দূর করার চেষ্টা করেন। তার সাথে এমনভাবে আচরণ করবেন না, এমনভাবে কথা বলবেন না যেন সে মানসিকভাবে বিপর্যস্ত হয়। তার মানসিকভাবে স্থির রাখা, শান্ত রাখা, ভালো রাখার জন্য যেটা করা দরকার সেটা আপনাকে, এটাই আপনার দায়িত্ব, এটাই আমাদের সমাজের দায়িত্ব, এটাই আমাদের সকলের দায়িত্ব। যদি আমরা একজন আদর্শিক ওস্তাদ, আর যারা ওই যে ফাঁকিবাজি করবে, মোবাইল টিপবে, সময় পাইলে এটা, তাকে আপনি মাথায় তুলে নাচবেন, এটা তো আপনার বাদশা, আপনি যাকে দেশ চালানোর জন্য দিয়েছেন, সে যদি আপনার দেশের টাকা চুরি করে, দুর্নীতি করে, আপনি কি করেন? তাকে তার বাদশা হিসেবে দেখেন না, তার বিরুদ্ধে আন্দোলন করেন বা তাকে এখানে আর রাখেন না। তো অনুরূপভাবে আপনি একজন আদর্শিক শিক্ষকের মান রক্ষা করা যাবে, কিন্তু একজন যিনি আপনার সন্তানের হক নষ্ট করতেছে, যিনি ওস্তাদ হওয়ার যোগ্য না, যিনি যার নিজের আমল ঠিক, আখলাক ঠিক, নিজের ন্যায় বিচার ঠিক, নিজের মানে আখলাক জাতীয় যত অপশন আছে এগুলোর ভিতরে কোনো ঠিক নেই, এমন ওস্তাদের কথা আমি বলছি না। তাদের সাথে আপনি ভালো ব্যবহার করবেন, ভালো ফায়দা পাবেন। কিন্তু আমি যে বিষয়টা বলছি সেটা হলো একজন আদর্শিক ওস্তাদকে আপনি পৃথিবীর শ্রেষ্ঠ সম্মানিত করবেন, তাকে কোনো টেনশনে ফেলে দিবেন না। প্রয়োজন আপনারা নিজেরা পরামর্শ করে একজন ওস্তাদ কিভাবে সম্মানিত করা যায়, কিভাবে তাকে খুশি রাখা যায়, সেটা আপনারা দেখবেন। এটা হলো আমাদের সমাজের দায়িত্ব, এটা আমাদের সকলের দায়িত্ব, এটা আমাদের প্রত্যেক অভিভাবকের দায়িত্ব। এই বিষয়গুলো আমরা যদি পারি, তাহলে আমি মনে করি একজন আদর্শিক ওস্তাদ আরো এমন নতুন নতুন থিম আমাদের এই জাতির সন্তানের জন্য তৈরি করবেন, সেই থিমের কারণে এই সন্তানগুলো দিন দিন উন্নতি হবে, অবনতি হবে। আর আমরা তো এমন এক ব্রাজিলের ভিতরে আটকে গেছি, আমাদেরকে এমন এক ব্যারিকেডের ভিতরে আটকে রাখা হয়েছে যেন আমরা কি পারি না, আমরা নতুন কিছু ভাবতে পারি, সৃজনশীলতার কোনো অপশন আছে না। কারণ মানুষের যখন ওস্তাদের, যখন টিচারের যখন টেনশন মাথায় থাকবেন, সে ভাববে কি, অন্য কিছু ভাববে, নিজের টেনশন নিতে সে বাঁচে। এই কারণে অনেক সময় পড়াইতে এসেও নিজের টেনশন, তখন আর ওই ভালো ফায়দা পাওয়া যায়। এই জন্য খেয়াল রাখতে হবে সেগুলো। আশা করি কথাগুলো মেনে চললে অনেক পাবেন। আমি সাধারণত এই মেকিং কথা পারি না, ওই বলার ক্ষেত্রে যদি কোনো কথা আসে ওইটাই আমার মূল কথা।
হয়তো কথার বেজে যায়, ভাষা উচ্চারিত হয় না, দুঃখিত। তো এরকম ভাবে আমি ইনশাল্লাহ বাকি স্টেপ বাই স্টেপ আমার অভিজ্ঞতাকে আমি আমার নিজের জন্য, আমার ভবিষ্যতের জন্য সংরক্ষণ করোনার জাতির যদি উপকার হয় তো হলো, কিন্তু আমার নিজের জন্য আমি সংরক্ষণ করোনার্থে আমি রেখে দিব ইনশাল্লাহ আমার থিম, আমার চলে। কারণ আজকে আমি যেই থিমটা ধারণ করতেছি, আমার যখন একটা বয়স থাকবে না তখন হয়তো আমি এই চিন্তাটা আমার মনে থাকবে। তো যেহেতু আমার যে চিন্তাগুলো আমি মনে করি এই চিন্তাগুলো সবার জানা জরুরি, অতএব সংস্কারমূলক কিছু কাজ আছে, এই বিষয়গুলো যদি সবাই জানে তাহলে আশা করি সে একটা ফায়দা হাসিল করতে। তো আমি চাই এই বিষয়গুলো সবাই জানুক, সবার ভিতরে এগুলো ছড়িয়ে যাক, সংস্কার হোক, আমাদের জাতি নিয়ে একটা গবেষণা তৈরি হোক। আমাদের জাতিগুলো, আমার জাতির সন্তানগুলো এরা ভবিষ্যতে মাথা উঁচু করে বিশ্বের দরবারে মাথা টান করে দাঁড়াবে। আমাদের দেশের সম্পদ হবে একটা শিক্ষিত ছেলে, একটা চিন্তাশীল, গবেষণামূলক মেধা কি দেশের জন্য কত সম্পদ, এটা যারা বুঝে, যারা এই লাইনে ঘুরে, তাদের কাছে তারা দাম। তাদের একটি গবেষণামূলক মেধা, একটি গবেষণামূলক যারা গবেষণা করেন, চিন্তা করেন, নতুন নতুন কিছু আবিষ্কার করতে পারেন, তাদের চিন্তা আবিষ্কার করতে পারেন, থিম আবিষ্কার করতে পারেন, একটা কিছু সহজ পদ্ধতি আবিষ্কার করতে পারেন, হ্যাঁ, কিভাবে সহজে একটা ভালো কিছু পর্যায়ে চলে যায়, সে যাওয়া যায়, সেই গবেষণা করে তাদের মাথাকে আমরা মূল্য দেওয়া, তাদের জীবনকে আমরা মূল্য দিতে হবে। তাদেরকে আমাদের রাষ্ট্রের কর্তৃক একটা স্পেশাল ভাবে তাদেরকে গড়ে ওঠানোর জন্য, চিন্তা করার জন্য একটা ফ্যাক্টর তৈরি করতে হবে। তবে তাদেরকে আমাদের আবার ওই যে গবেষণাগারের মতো, গবেষণাগারে আটকে রাখলে সে আমি গবেষণা, আমি টিচিং দিতে গিয়ে আমার গবেষণা নতুন করে তৈরি হইতেছে। ওই নতুন আমি যদি এক জায়গায় বসে গবেষণা করতে পারবো, এভাবে আমি যখন মাঠে কাজ করতে পারবো, তখন ওই মাঠে কিভাবে কাজ করলে সহজ হবে, তখন আমার নিজের কাজের কারণে, তখন অভিজ্ঞতার আলোকে তখন একটা নতুন থিম তৈরি হবে। অতএব নতুন থিম তখনই তৈরি হয় যখন সে সরাসরি নিজে এই কাজটা করে। তো এক জায়গায় বসে থেকে আমি দেখছি এটা আসলে আসা, এই কারণে ওই গবেষণাগারের দরকার। আপনি গবেষণাগারে অন্তর্ভুক্ত রেখে বাস্তবতার আলোকে আপনি কিছু ব্যক্তিদেরকে নির্দিষ্ট করে রাখেন।